এটা খুব তাড়াতাড়ি একটা সুখবর পেতে চলেছেন আপনারা। পুলিশ পুলিশ আপনাদের কি খুব কড়াকড়ি করছে না তো? নিয়মের মধ্যে আপনারাও থাকবেন, পুলিশও কিচ্ছু আপনাকে ডিস্টার্ব করবে না, এটা আমি বলে যাচ্ছি। আর আমি আগামী দিনে কোর্টে যাচ্ছি, কোর্টে গিয়ে আমি চ্যালেঞ্জ করব যে 14 বছরের পরে নয়, 14 বছরের আগে নয়, খাওয়ার জন্যও নয়, এক্সপোর্টের জন্য নয়, পশ্চিমবাংলাতে কোনো গরুই জবাই করা যাবে না। তার মধ্যে যারা আবার বিদেশে গরুকে জবাই করে বিক্রি করে, ওদের গরু যাই প্যাকেট হয়ে যায়, ওখানে হালাল লিখতে হয়। আল কাবির নাম দিয়েছে, কোম্পানির মালিক উত্তরপ্রদেশ একজন ব্রাহ্মণ, হিন্দু ব্রাহ্মণ। আল কাবির নাম দিয়ে গরু বিক্রি করছে, ওই গরুটা বিদেশেও না বিক্রি করতে পারে, তার মামলা আমি করব। হ্যাঁ বলছি ভাই, আমি ওটা বলবো। এই কুরবানির কথা বলে দিই আগে, আইনের বাইরে কেউ চলতে পারবো না, আইন যেটা হয়েছে তার বাইরে আমি চলতে পারবো না। তবে এতটুকু কথা বলতে পারি, আপনি একটা গরু কিনে নিয়ে আসছেন, মোষ কিনে নিয়ে আসছেন, কারো অধিকার নাই, কারো মানে পুলিশের অধিকার নাই আপনাকে আটকে আপনার নামে কেস দেওয়া। কখন অন্যায়? যখন আপনি ছুরিটা চালালেন, হত্যা করলেন, জবাই করলেন। এটুকু মাথায় রাখুন, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, এই আইনের 12 নম্বর সেকশনে বলা আছে, আইনের 12 নম্বর সেকশনে বলা আছে যে সরকার যদি চায় তাহলে ধর্মীয় উৎসবের জন্য, গবেষণার জন্য, চিকিৎসার জন্য ছাড় দিতে পারে। ভাঙড়ের বিধায়ক হিসাবে সরকারকে আমি একটা চিঠি করেছি। একদিকে মুসলমানদের ধর্মীয় আচরণে কিছুটা হলো আঘাত লাগছে আইনটা, যদি আপনি এটা রিল্যাক্সেশন দেন তাহলে ধর্মীয় আচরণ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে। আর আমার হিন্দু ভাইরা যারা গো পালন করে তারাও অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারাও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না। 12 নম্বর সেকশনটাকে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করুন। তারপরেও বলছি, ওই সেকশনে আরেকটা সেকশন আছে, ওই আইনে আরেকটা সেকশন আছে, সেই সেকশন দিয়ে অলরেডি চিঠি আপনার এলাকার যে কটা থানা আছে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ আপনাদের কি খুব কড়াকড়ি করছে না তো? নিয়মের মধ্যে আপনারাও থাকবেন, পুলিশও কিচ্ছু আপনাকে ডিস্টার্ব করবে না, এটা আমি বলে যাচ্ছি। আর সব কথা মাইকে বলা সম্ভব নয় ভাই, সম্ভব নয়। আমি তারপরে আবারও বলছি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এবার আমি একটু আপনাদের বলে যাই, আমি এই এখন এই ডামাডোল চলছে, ভেবেছিলাম পরে বলবো, কিন্তু এখনো বলে যাচ্ছি, আমি আগামী দিনে কোর্টে যাচ্ছি। কোর্টে গিয়ে আমি চ্যালেঞ্জ করব যে 14 বছরের পরে নয়, 14 বছরের আগে নয়, খাওয়ার জন্যও নয়, এক্সপোর্টের জন্য নয়, পশ্চিমবাংলাতে কোনো গরুই জবাই করা যাবে না। বুঝতে পারছেন? খাবোই না গরু। লাও 14 বছরের পরে কেন খাবো? 14 বছরের আগে খাওয়া যাবে না, পরে খাওয়া যাবে না, এটাও তো টোটালটাই যেমন খাওয়া যাবে না। আর একটা করব, গরুও বিদেশে বিক্রি করা যাবে না, এই আইন করতে হবে। ওই জন্য আমি কোর্টে যাব, আমি মাথায় রাখো। কারণ আমরা ইলেকট্রাল বন্ড মানে ওই রাজনৈতিক দলগুলোকে বড় বড় কোম্পানিরা টাকা দিয়ে সহযোগিতা করে। আমার পাশে যে বামপন্থীরা আছেন, এদেরা ইলেকট্রাল বন্ডেও শূন্য, 1 টাকা এরা নেয়নি কর্পোরেটদের কাছে। কিন্তু বিজেপির ইলেকট্রাল বন্ড সব থেকে বেশি পেয়েছে। তার মধ্যে যারা আবার বিদেশে গরুকে জবাই করে বিক্রি করে, ওদের গরু যাই প্যাকেট হয়ে যায়, ওখানে হালাল লিখতে হয়। আল কাবির নাম দিয়েছে, কোম্পানির মালিক উত্তরপ্রদেশ একজন ব্রাহ্মণ, হিন্দু ব্রাহ্মণ। আল কাবির নাম দিয়ে গরু বিক্রি করছে, ওই গরুটা বিদেশেও না বিক্রি করতে পারে, তার মামলা আমি করব। আর এক সমাজের হেভি অংশের মুসলমান আজকে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, এবারে টোটাল গরুই জবাই করব না। তারা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সেটাকেও আমি স্বাগত জানাবো, তার বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না। তাহলে গরু কাঠের ব্রিজ বলছিল না, ভাঙড় 1 নম্বর থেকে 2 নম্বর যাওয়ার কাঠের ব্রিজটা কার হতে হয়েছে? আমার চণ্ডীহাট থেকে শুরু করে এখন যেগুলো বাকি আছে, আগের দিন বামনঘাটায় গিয়েছিলাম, একটা কাঠের ব্রিজ আছে বাজারের ওপর দিয়ে, ওরা বলেছে ফুট ব্রিজ করে দেওয়ার জন্য। সেগুলো হবে, যে কটা ব্রিজ আছে সে কটা আমরা করছি। বড়ালি ঘাটের ওই ব্রিজটা যখন খারাপ ছিল, তারপরে রিপেয়ারিং কার দাবিতে হয়েছে? আমি তো বিধানসভা মন্ত্রীকে বলেছি বলে হয়েছে।
ওই বড়ালির ওই ব্রিজটাকে যাতে কংক্রিটে নির্মাণ করা যায়। আসলে ব্রিজগুলো অনেক খরচ। আমার বিধায়কের 3.5 কোটি টাকা 5 বছরে পাবো। যদি বছরে 3.5 কোটি হতো, অন্তত একটা বছরের টাকা দিয়ে একটা করা যেত। যাক, সেটার জন্য আমি লড়াই করব। আমি আশা করছি এগুলো সম্পূর্ণ হবে। হ্যাঁ, আমি আপনাদের বলি, আমাদের যারা এখানে আছেন বামপন্থী ভাইরা যারা আইএসএফে আছেন, এটা আপনারা দায়িত্ব নিয়ে দেখুন টেন্ডার কে নিয়েছে। টেন্ডার যে নিয়েছে তার নাম, ফোন নাম্বার জোগাড় করুন, আমাকে ফোন করুন, নাম্বার দেবেন, আমি কথা বলবো। এটা পুরোটা রাস্তার জন্য তো টাকা বরাদ্দ হয়েছে, অর্ধেক রাস্তার জন্য তো হয়নি। বা যতটা হয়েছে ততটা কাজ ওকে করতে হবে, আর নালে পেনের খুঁচা কোথা দিতে যাবে, বাকি টাকাটা পেমেন্টও আমি আটকে দেবো। ওনাকে আমি বলবো, ফোন নাম্বার নিয়ে ভাববেন না যে পার্সেন্টেজ দাও। আমাদের নাইয়ান্দা আছে না পোলার 1 নম্বরে, ও বলছিল সরকার সাহেব বলছে এত টাকার কাজ করেছি, কিন্তু 35% টাকা বা 30% মাল তাকে দিতে হতো, সেটা হতে দেবো না। আজ হচ্ছে। আচ্ছা, মহিলারা এসে যাদের অভিযোগ জানাতে পারবে না। বসো, এই আস্তে কথা বলতে বলো যারা আছে। সর্বপ্রথম ধন্যবাদ জানাবো ভাঙড়ের মানুষদের, অর্থাৎ আপনাদের। আপনারাই আমাকে আবার বিধানসভার মধ্যে লড়াই, বিধানসভার বাইরে লড়াই করার শক্তি জুগিয়েছেন ভোটের মাধ্যমে। একদিকে ছিল নটোরিয়াস ক্রিমিনাল, সমাজ বিরোধী, বোমবাঁধা নেতা, আর উল্টো দিকে আমি ছিলাম। আপনারা প্রমাণ করেছেন রাজ্যের কাছে কোনো বোমবাঁধা নেতাকে, কুখ্যাত সমাজ বিরোধীকে আপনারা জিতিয়ে বিধানসভায় পাঠাননি। যেটা 2031 সালে দেখবেন দৃষ্টান্ত তৈরি হবে, যেটাকে যে দৃষ্টান্তকে ফলো করবে 2031 নির্বাচনের সময় যেই দলই প্রার্থী দিক না কেন, প্রার্থী চয়নের ক্ষেত্রে তারা অনেক সংযত হবে, অনেক বিবেচনা আলোচনা করে প্রার্থী দেবে, যাকে তাকে দাঁড় করিয়ে দেবে না। কারণ তারা ভালো করে জানে যে রাজপথ দেখাবে ভাঙড়, যদি ভুল ভ্রান্তি কোনো লোককে দাঁড় করিয়ে দিই, দিকে দিকে ভাঙড় তৈরি হবে, পরাজিত করে বাড়িতে পাঠিয়ে দেবে। তাই ভাঙড়বাসীকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে আমি বিধায়ক হিসাবে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আমার কাছে আজকে কে বিজেপি, কে তৃণমূল, কে আইএসএফ, কে কংগ্রেস, কে সিপিএম বিবেচনার মধ্যে নাই। আমি আজকে আমার কাছে একটাই পরিচয়, ভাঙড়ের ভোটার, ভাঙড়ের মানুষ। আপনার আমার এই সম্পর্কটা আজ থেকে আপনাদের 4 তারিখ যতক্ষণ না পর্যন্ত আমি হাতে সার্টিফিকেট পেয়েছি, আমি বামেদের সমর্থনে আইএসএফের প্রার্থী ছিলাম। যেই সার্টিফিকেট পেয়েছি তখন আমি সর্বজনীন হয়ে উঠলাম, ভাঙড়ের প্রত্যেকটা মানুষের আমি বিধায়ক হয়ে উঠলাম। তাই আজকে এই জনসংযোগে যারা উপস্থিত হয়েছেন, দূরে কাছে আছেন, অনেকে হীনমন্যতায় ভুগছেন, তাদেরকে বলবো কোনো হীনমন্যতার জায়গা নাই। 30,000 ভোট বিজেপি পেয়েছে ভাঙড় থেকে, 24,000 ভোট, 94,000 ভোট পেয়েছে তৃণমূল, আইএসএফ পেয়েছে 1,26,555টি ভোট। কিন্তু আমার নজরে যারা বিজেপিকে ভোট দিয়েছে, যারা তৃণমূলকে ভোট দিয়েছে, বা যারা আইএসএফকে ভোট দিয়েছে, কেউ আলাদা নয়। আমার নজরে সবাই ভাঙড়ের ভোটার, প্রত্যেককে আমি পরিষেবা দিতে বদ্ধপরিকর। সুতরাং কেউ যদি এই হীনমন্যতায় ভোগে যে পঞ্চায়েত বিধানসভা নির্বাচনে আমি ভাইজানের বিরোধিতা করেছি, এজেন্ট বসেছিলাম অমুক দলের হয়ে, দিয়াল লিখেছি, মিটিং মিছিলে গিয়েছি, আমার এখন দরকার এমএলএর একটা সার্টিফিকেটের, এমএলএর একটা শোয়ের, এমএলএর কাছে গেলে দেবে কি দেবে না, এই হীনমন্যতায় কেউ ভুগবেন না। আমি কথা দিচ্ছি, এদিকে আমাদের পলাশদা, অভিদারা যেমন পরিষেবা আমার কাছ থেকে পাবে এমএলএ হিসাবে, ঠিক একই পরিষেবা তৃণমূলের নেতৃত্বরাও পাবে। যেই পরিষেবা এমএলএ হিসাবে আইএসএফ এর নেতৃত্বরা পাবে, ওই পরিষেবাই তৃণমূল বা বিজেপির কোন নেতৃত্বরা চাইলেও পাবে। কারণ আমি বিধায়ক প্রত্যেকে।
তবে হ্যাঁ, আমার সাথে লড়াই কার একটু জেনে রাখতে হবে। আমার সাথে লড়াই তাদেরকে আমি ছাড়বো না, তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। যারা আবাস যোজনার নামে গরিব মানুষের কাছ থেকে 10,000 20,000 টাকা করে নিয়েছে, তাদেরকে আমি ছাড়বো না, খুঁজে বার করব। বিভিন্ন প্রকল্পের নামে যারা তোলাবাজি করেছে, আপনি বাড়ি করতে যাবেন, আপনার কাছ থেকে টাকা আদায় করেছে, তাদের বিরুদ্ধে আমার লড়াই, তাদেরকে এক চিহ্ন আমি ইঞ্চি ছাড়বো না। কিন্তু যারা এই নির্বাচনে তৃণমূলের হয়ে দেয়াল লিখেছে, নির্বাচনে তৃণমূলের হয়ে এজেন্ট বসেছে, তৃণমূলের হয়ে প্রচার করেছে, বিজেপির হয়ে প্রচার করেছে, তাদের বিরুদ্ধে আমার লড়াই নয়। লড়াইটা হচ্ছে এটাই, যারা জনগণকে শোষণ করেছে, জনগণের উপর অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে আমার লড়াই। তাই বিধায়ক হিসাবে আপনাদের কাছে আমি এসেছি। আপনারা আমাকে আজকে এসে আমার কাছে চাওয়া পাওয়া অভাব অভিযোগ বলতে পারেন, শুধু তাই নয়, সাজেশনও দিতে পারেন। কারণ ভাঙড়কে উন্নততর করতে হবে। ভাঙড়ে নারীর স্বাধীনতা, নারীর অধিকার, কৃষকের অধিকার, ছাত্র যুবকের অধিকার, ডেলেভারের অধিকার, দোকানদারের অধিকার, আপনার আমার প্রত্যেকের অধিকার সুনিশ্চিত করতে হবে। তারপরে উন্নততর ভাঙড় হবে। তাই উন্নততর ভাঙড় করতে গেলে একা নওশাদ সিদ্দিকী পারবে না, বা এসে পারবে না, বা বামেদের সহযোগিতা নিয়ে সম্ভব নয়, যদি ভাঙড়ের মানুষরা সাথ দেয়। তাই আমি চাইবো উন্নততর ভাঙড় করতে গেলে পুরুষরা যেমন এগিয়ে আসবে, আমাদের মায়েদেরকেও এগিয়ে আসতে হবে, আমাদের সাথ দিতে হবে। প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের সহযোগিতা পেলেই আমরা উন্নততর ভাঙড় করতে পারবো। আর একটা কথা বলা যায় আপনাদের, আপনারা স্রোতের বিপক্ষে গিয়ে ভোট দিয়েছেন, তোলাবাজদের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছেন, গুন্ডাদের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছেন, আবাস যোজনা যারা লুটপাট করে তাদের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছেন। এক কথায় অন্যায়ের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়ে আমাকে জিতিয়ে এনেছেন। যারা ওই অন্যায় করত, তারা আজকে এখান থেকে ধ্বংস হয়ে গিয়েছে, এখান থেকে পলায়ন করেছে। আপনাদের ভোটের জন্যই সম্ভব হয়েছে। তাই আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যেমন ভাঙড় থেকে গুন্ডা নির্মূল হয়েছে, নতুন করে ভাঙড়ে গুন্ডাদের আর জন্ম হতেও দেব না। ভাঙড় থেকে যেভাবে তোলাবাজ নির্মূল হয়েছে, নতুন করে ভাঙড়ের তোলাবাজদের আর জন্ম হতে দেব না। আপনাদের সাথ লাগবে, দেবেন তো নাকি? দেবেন তো নাকি? সাথ দেবেন তো নাকি? যেভাবে ভোটের মাধ্যমে সাথ দিয়েছেন, এবার সাথ দিতে হবে কি? নজর রাখতে হবে, নজর রাখতে হবে। কিসের? নতুন করে তোলাবাজের জন্ম হচ্ছে না তো? যদি দেখেন নতুন করে তোলাবাজের জন্ম হচ্ছে, আমাদের খবর দেবেন, সেই তোলাবাজদের ডানা ছাঁটবো, কোনো কথা হবে না। কি বলছি বুঝে আসছে? আমরা কেন ভোটটা আপনারা আমাকে দিয়েছেন? শান্তির সাথে থাকবেন বলেই তো। আপনি মেহনত করে ইনকাম করছেন, ইনকাম করে একটা বাড়ি বানাবেন, আপনার জমি কিনবেন, সেই জমি কিনছেন, তোলাবাজদেরকে কি দিতে হবে? টাকা দিতে হবে, নাহলে জমির পজিশন পাবেন না। ওটা বন্ধ করার জন্যই ভোটটা দিয়েছেন তো আমাকে। তারপরে যদি আবার নতুন করে কেউ ওদেরকে সরিয়ে দিয়ে আবার এরা যদি ওই কাজটা করে, তাহলে চোর তাড়িয়ে ডাকাত আনা হলো না? এটা মেনে নেওয়া যাবে কি? এটা মেনে নেওয়া যাবে না। আপনি একটা বাড়ি করছেন, পঞ্চায়েতের পারমিশন নিলেন, পঞ্চায়েতের পারমিশন নিতে গেলে নির্দিষ্ট সরকারি একটা রসিদ কাটতে হয়, সেটা কাটলেন। আপনি বাড়ি করতে যাচ্ছেন, এসে ডিস্টার্ব করছে, টাকা দিতে হবে, 5,000 টাকা না দিলে বাড়ি করতে দেবে না। ওটা বন্ধ করার জন্যই তো ভোটটা আমাকে দিয়েছেন। এখন যদি আবার নতুন করে কেউ চাইতে যায়, তাহলে অন্যায় হচ্ছে। আমি মনে করি ডবল অন্যায় হচ্ছে। কারণ আমরা সাধু সেজে ভোটটা চাইলাম, ভালো সেজে ভোটটা চাইলাম, আর ভোট দিয়ে যে ওদেরকে তাড়িয়ে দেওয়া হলো, ওরা বিতরিত হলো, ক্ষমতাচ্যুত হলো। তারপরেই যদি আমি আবার চাইতে যাই, তাহলে ডবল ভুল করছি না? তাহলে মুখোশ আর মুখ আলাদা ছিল। তাই এইগুলোকে আটকাতে হবে। তাই আপনারা কি আটকাতে? আমি একা পারবো না,
আইএসএফ একা পারবে না, বামেরা একা পারবে না। আটকাতে গেলে কি করতে হবে? আপনাদের সহযোগিতা লাগবে। যদি কেউ একটা টাকা আপনাদের কাছ থেকে চায়, একটা টাকা যদি আপনাদের কাছ থেকে কেউ চায়, আমাদেরকে জানাবেন, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব, থানা পুলিশ করব। আর যদি এটাও বলে যায়, যদি আমাদের পার্টির মধ্যে থেকেও কেউ আপনাদের কাছ থেকে কোনো কাজের জন্য ঘুষ চাই, তোলাবাজি করে, সেটাও জানাবেন, তাকেও আমরা পার্টি থেকে সাসপেন্ড করে দেব। কারণ দীর্ঘদিন পরে ভাঙড়ের মানুষের সুদিন ফিরে এসছে। আসেনি? এই মাঠে এই বক্তব্য দিতে পারতেন? এতক্ষণ 8-10টা মেরে দিয়ে সব কি গো শান্তির স্বস্তির নিঃশ্বাস পাচ্ছি। ভাঙড়ের মানুষ শান্তির সাথে আছে। ভাঙড়ের মানুষ এইটা বিনষ্ট হতে দেব না। এই দীর্ঘদিন পরে অনেক কষ্টের পরে সুখ এসছে, এইটা বলেছি বলে আবার তৃণমূলে যারা তোলাবাজি করে খায় তাদের আবার কষ্ট লেগেছে। এইটাকে কাটিং করে ছাড়াচ্ছে। বলছে নওশাদ সিদ্দিকী বলছে অনেক কষ্ট করে সুদিন নিয়ে এসছে, মানে বিজেপিকে নাকি ডেকে নিয়ে এসছে। আচ্ছা, আমি ফলতাতে প্রার্থী দিয়েছিলাম, ফলতায় তো 1 লক্ষর ওপরে ভোটে তৃণমূল হেরে গেল, তাহলে দোষটাও কি নওশাদের? 30 জায়গায় তো প্রার্থী দিয়েছিলাম, 207টা সিট ওরা জিতল, সব দোষ আমার? আমার এমন একটা বক্তব্য দেখাতে পারবেন যেই বক্তব্যের জন্য সাম্প্রদায়িকতা ছড়িয়ে গিয়েছিল, অর্থাৎ হিন্দু মুসলমান ভোট আলাদা হয়ে গেছে, সব ভোট বিজেপিতে পেয়েছে? কেউ বলতে পারবে? তারপরেও আমার নামে দোষ দিচ্ছে। আমি কথা বলেছি যে অনেক কষ্ট করে সুদিন ফিরেছে, সুদিন এসছে, কেউ না এই নোংরামি করে আবার ওটাকে বিনষ্ট করে দেয় সুদিনটাকে। এটা ভালো বলেছি না খারাপ বলেছি? আমার কাছে খবর এসেছিল ভোটে জিতার পরে ঠিক 4টে-5টার পর থেকে নতুন আইএসএফ সেজেছে ভাঙড়ে। এরও দোকানে তালা মেরে দেয়, একে মারা তাকে মারা, হুমকি দেওয়া চমকি দিয়ে এই করতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, তখন আমার পার্টির ছেলেদেরকে ডাকলাম, ডেকে কড়া করে বললাম, যদি এটা করে কিন্তু যেই নেতৃত্ব আছে, যেই বুথে হবে তার কাছ থেকে ধরবো। ওটা বলে মিটিং করে মনে যখন বার হচ্ছিলাম তখন আবারও বললাম, অনেক কষ্ট করে সুদিন এসছে, তাহলে তোমরা যদি এই নোংরামি করে বিনষ্ট করে দাও তাহলে তো একই হয়ে গেল। এটা কি অন্যায় কথা বলেছি? কিন্তু এটাকে কাটিং করে আমার নামে মিথ্যাচার করছে। আমি এতটুকু জানি, মন জানে পাপ আর মা